আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। জটিল অসুস্থতাজনিত সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে চিকিৎসা। হাদি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের 2 সহযোগী মেঘালয়ে গ্রেপ্তার। আদর্শগত ও রাজনৈতিক কারণে হত্যা ধারণা করছে পুলিশ। এবং ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এ লক্ষ্যে ঢাকার 13টি আসনে লড়তে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসছেন বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র দলের প্রার্থীদের প্রতিনিধিরা। এই মুহূর্তে সেগুন বাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রোকসানা আমিন। আমরা যাচ্ছি তার কাছে। রোকসানা, মনোনয়ন ফর্ম সংগ্রহের আপডেট, কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমি সকালেও যেমনটি বলছিলাম যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়ন ফর্ম আজকেও সংগ্রহ করছেন এবং অনেকে জমাও দিচ্ছেন। এখন মনোনয়ন ফর্মের সাথে প্রার্থীদের 50,000 টাকা জামানত সহ 14 ধরনের কাগজপত্র জমা দিতে হচ্ছে, যে কারণে প্রার্থীরা এখানে আসছেন, তারা সেই প্রক্রিয়া সারছেন। এর মধ্যে সকালে আগেও জানিয়েছিলাম সেগুনবাগিচার রিটার্ন রোকসানা, ধন্যবাদ আপনাকে। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন সোমবার। প্রত্যেকে নিজ নিজ এলাকায় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিচ্ছেন। চাঁদপুর 3 আসনে মনোনয়নপত্র নিয়েছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী। একই আসনে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। চুয়াডাঙ্গার 2টি আসনে বিভিন্ন দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 8 প্রার্থী। নড়াইল 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এবারে অন্যান্য সংবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে সেখানে আছেন পান্থ রহমান। আমরা যাচ্ছি তার কাছে। পান্থ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য কি জানতে পেরেছেন? প্রিয়াঙ্কা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি প্রায় 1 মাস 5 দিন।
এবং এই পুরোটা সময় তার শারীরিক অবস্থার নানা সময়ে ওঠানামা করেছে তার শারীরিক পরিস্থিতি, এবং সেই কথাটি গত মধ্যরাতে ডাক্তার AZM জাহিদ হোসেন আবার মনে করিয়ে দিয়ে একটি কথা বা একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, যেটি হচ্ছে তার শারীরিক পরিস্থিতির নিয়ে একটি সংকটের কথা উল্লেখ করেছেন। যে সংকট শব্দটি শোনার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে, এমনকি দেশের যারা রাজনৈতিক সচেতন মানুষ, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে তার শারীরিক পরিস্থিতির আসলে এই মুহূর্তে কেমন। যদিও এই বিষয়টি গত রাতের পর, অর্থাৎ রাত 12:30টায় যে হঠাৎ করে ডাক্তার জাহিদ হোসেনের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের পর আর নতুন করে কোনো তথ্য অফিসিয়ালি দেয়া হয়নি এভারকেয়ার হাসপাতাল কিংবা বিএনপির পক্ষ থেকে, কিন্তু সেই শব্দটি এখন সবার মাঝে শঙ্কার জন্ম দিয়েছে, সবার মধ্যে এক ধরনের দুশ্চিন্তার জন্ম দিয়েছে, যেটি আসলে ঘুরে ফিরে শুধু বিএনপি নেতাকর্মীর মধ্যেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও যেই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে যে আদতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিস্থিতি কী। যেহেতু এটি শারীরিক অবস্থার বিষয়ে, যেহেতু এটি সম্পর্কে আমরা খুব সরাসরি তথ্য না পাওয়া পর্যন্ত জানানোর অবস্থায় নেই, ফলে আমরা চাই যে কেউ একজন বিএনপির পক্ষ থেকে অথবা এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে অথবা তার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে কেউ একজন আমাদেরকে এসে এই তথ্যটি সরাসরি জানাক আসলে এই মুহূর্তে তার অবস্থা কী। কারণ আপনি জানেন যে গত রাতে প্রায় 2 ঘন্টা মায়ের কাছে থেকে তারেক রহমান 11:58 প্রায় 12টার দিকে এভারকেয়ার হাসপাতাল ছেড়ে তার বাসায় গিয়েছেন, এবং তারপর আধা ঘন্টা পর হঠাৎ করে এসে ডক্টর জাহিদ হোসেন কিন্তু এই তথ্যটি, এই সংকটের কথাটি বলেছেন, যে সংকট শব্দটি আসলে মানুষের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে। তো আশা করছি এই বিষয়টি বিএনপির পক্ষ থেকে অথবা তাদের চিকিৎসকদের পক্ষ থেকে পরিষ্কার করা হবে, এবং তাতে জানা যাবে যে আসলে এই মুহূর্তে তিনি কেমন আছেন। যতক্ষণ পর্যন্ত না কেউ অফিসিয়ালি আমাদেরকে বলছেন, আমরা সেই বিষয়টি নিশ্চিত হতে পারছি না। এবং বিএনপি এবং অন্যান্য গণমাধ্যমের যে নীতি এবং নৈতিকতা, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে কোনো সরাসরি তথ্য না পাওয়া পর্যন্ত আমরাও তেমন কোনো তথ্য আসলে ছড়াতে চাই না বা দিতে চাই না মানুষকে, যেটি মানুষকে বা আমাদের দর্শকদেরকে বিভ্রান্ত করে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ পান্থ আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের 2 সহযোগী পূর্তি ও স্বামীকে গ্রেপ্তার করেছে ভারতের মেঘালয় পুলিশ। এমন তথ্য জানিয়ে ডিএমপি বলছে ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়ে গেছে। অপরাধীদের ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন পূর্ব পরিকল্পিত ওই হত্যার পেছনে আদর্শগত ও কিছুটা রাজনৈতিক কারণ আছে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করার কথা জানিয়েছে ডিএমপি। শাকির আদনানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আমিনবাজারে যায়। গোয়েন্দা কর্মকর্তারা জানালেন, হাদিকে হত্যার পর মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে ভারতের 2 নাগরিক পূর্তি ও স্বামী। মেঘালয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ডিএমপি। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে 6 জন জবানবন্দি দিয়েছেন। আলামত হিসেবে অস্ত্র ও গুলিসহ 218 কোটি টাকার চেক জব্দ করা হয়েছে। আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড টানতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে। গত 12 ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল থেকে হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর হাদির মৃত্যু হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনের সামাজিক মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 1টার দিকে গুলশানের বাসভবন থেকে কার্যালয়ে যান তিনি। 17 বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার রাজকীয় প্রত্যাবর্তন করেন তারেক রহমান। 2008 সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেলেন তিনি। তারেক রহমান দেশে ফেরার আগেই গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, 3 বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। আমি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষার ঝড় শুরু হয়েছে। এই অবস্থায় হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ের তথ্য অনুযায়ী শুক্রবার একদিনেই যুক্তরাষ্ট্রে 1066টি ফ্লাইট বাতিল হয়েছে। 7400 ফ্লাইট দেরি করে ছেড়েছে। তুষার ঝড়ের প্রভাবে নিউ ইয়র্ক লিবার্টি, জন এফ কেনেডি ও লা গার্ডিয়ার মতো বিমানবন্দরে সবচেয়ে বেশি পড়েছে। এছাড়া বোস্টন ও শিকাগো এবং কানাডার টরন্টোতেও তুষার ঝড়ের প্রভাব পড়েছে। দেশটির বিমানবন্দরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ভ্রমণকারীদের ফ্লাইটের সময়সূচি জানতে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
বিদেশে আলু রপ্তানি সহজলভ্য করতে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। দিনাজপুরে বীজ আলু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষিরা। আমন ধান কাটার পরে বিস্তীর্ণ জমিতে শুরু হয়েছে বীজ আলুর রোপণ কার্যক্রম। এবার প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলের মধুপুরগড়ে লিজ দেয়া বিস্তৃত বনাঞ্চল বেদখল হয়ে গেছে। লিজের জমির পাশাপাশি বেদখল হচ্ছে বনের জমিও। দিন দিন সংকুচিত হয়ে পড়েছে মধুপুর শালবন। বেদখল হওয়া বনভূমি উদ্ধারের দাবি পরিবেশবাদীদের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার কার্যক্রম। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। জটিল অসুস্থতাজনিত সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে চিকিৎসা। হাদি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের 2 সহযোগী মেঘালয়ে গ্রেপ্তার। আদর্শগত ও রাজনৈতিক কারণে হত্যা ধারণা করছে পুলিশ। এবং ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।